নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনন্দবাজার পত্রিকায় একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন পশ্চিম বাংলায় বিজেপির রণকৌশল কি হবে। নানাবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন। সিএ থেকে শুরু করে বিজেপি কটা আসন পাবে, এ রাজ্যে বিধানসভা নির্বাচন কবে হতে পারে, সরকার ফেলার বা অপারেশন লোটাসের কোনো পরিকল্পনা বিজেপির আছে কিনা, কে এ রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন, সব বিষয়ে কথা বলেছেন তিনি। এবং তৃণমূল যে ভ্রান্ত প্রচার করে আমাদের সহনাগরিকদের একাংশকে বিভ্রান্ত করতে চাইছে, অমিত শাহ যিনি সাক্ষাৎকার নিয়েছেন, যে প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে সিএ থেকে শুরু করে অন্য সমস্ত স্পর্শকাতর বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। এবং একইভাবে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে আগামী দিনে ইউনিফর্ম সিভিল কোড চালু হবে। সংবিধানেই বলা ছিল, ডাইরেক্টিভ প্রিন্সিপালে, যে সময় আসলে কেন্দ্র এবং রাজ্য যেন অভিন্ন দেয়ানি বিধি চালু করে। এবং বিজেপির এটা ঘোষিত কর্মসূচি, যেমন ৩৭০ ধারা বিলোপ, ৩ তালাক বিলোপ, এগুলো তাদের ঘোষিত কর্মসূচি ছিল। রাম মন্দির নির্মাণ, তেমনি অভিন্ন দেয়ানি বিধি চালু করাও বিজেপির ঘোষিত কর্মসূচি। কিন্তু সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সংবিধানে যেগুলো কথা বলা আছে, সেগুলো বদল করার কোনো পরিকল্পনা নেই, ৪০০ আসন পেলেও নেই, দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন অমিত শাহ। পশ্চিমবঙ্গের প্রসঙ্গে কি বলছেন, আমি প্রশ্নকর্তার প্রশ্ন এবং অমিত শাহের উত্তর, আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকারটি বেরিয়েছে ২২শে এপ্রিল। আমি দু একটা প্রশ্ন এবং উত্তর আপনাদের শোনাচ্ছি। যেমন আমি প্রথমেই আসি সিএএ নিয়ে। সিএএ কি বাংলায় আপনাদের রাজনৈতিক সুবিধা দেবে? প্রশ্নকর্তা বলছেন। উত্তর দিচ্ছেন অমিত শাহ, সিএএ আমরা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য করছি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নই যে প্রতিটি বিষয়ে লাভ লোকসান খুঁজব। একটা কথা বলুন, ওপার বাংলা থেকে যে শরণার্থীরা এসেছেন তাদের নাগরিকত্ব পাওয়া উচিত নাকি উচিত নয়? আমি ব্যক্তিগতভাবে মনে করি, কাশ্মীর যদি পাকিস্তানের আনফিনিশড এজেন্ডা হয় পার্টিশনের, সিএএ হলো আমাদের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। নেহেরু লিয়াকত চুক্তি যদি আপনারা পড়েন, তাহলে বুঝতে পারবেন কেন সিএএ চালু করা জরুরি। তারপরে প্রশ্নকর্তা প্রশ্ন করছেন, তারা তো সবাই ভোটার। শাহ উত্তর দিচ্ছেন, কিন্তু বেআইনি। প্রশ্নকর্তা বলছেন, যদি বেআইনি হয় তাহলে তারা ভোটার কার্ড পেলেন কি করে? অমিত শাহ বলছেন, যখনই তদন্ত হবে ধরা পড়ে যাবেন। কিছু লোক ধরা পড়েও গিয়েছেন। তারপরে প্রশ্নকর্তা বলছেন, আমরা কিন্তু মতুয়াদের প্রসঙ্গে বলছি, মতুয়াদের তো ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে, তারা প্রতিটি নির্বাচনে ভোট দিচ্ছেন। অমিত শাহের উত্তর, যদি কেউ নাই থাকে তাহলে সিএ নিয়ে মমতা দিদির এত ভয় কেন? ওর তো স্বাগত জানানো উচিত। প্রশ্নকর্তার প্রশ্ন, মতুয়াদের ১০০% লোকের আবেদনই তো আর গৃহীত হবে না, কারো কারো হয়তো আবেদন খারিজও হয়ে যাবে, তাহলে সেই সব লোকজনের অবস্থা কি হবে? অমিত শাহ কি বলছেন শুনুন মন দিয়ে। এদের কিছু হবে না, মমতা দিদি মিথ্যে বলছেন। আইনেই বলা আছে যে এদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হবে না, এখনকার স্ট্যাটাস বদলাবে না।
সম্পত্তির ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, সব ধরনের রক্ষা কবচ আইনেই রয়েছে। প্রশ্ন, তাহলে আবেদন খারিজ হয়ে গেলে সেই মানুষটি কি করবেন? অমিত শাহ বলছেন আবেদন খারিজ হবে কারণ তিনি এর মধ্যেই নাগরিক। আবেদন খারিজ হবে, তিনি এর মধ্যেই নাগরিক, তাহলে নাগরিকত্ব খোয়ার বিষয় নেই। তার নাগরিকত্ব প্রমাণিত হয়ে যাবে, ভবিষ্যতে তার নাগরিকত্বকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, কর্তৃপক্ষই সেটা প্রমাণ করে দেবেন, মমতার প্রয়োজন হবে না। প্রশ্নকর্তা বলছেন ভয়ের কোনো বিষয় নেই বলছেন। অমিত শাহ বলছেন কোনো প্রশ্নই নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের খুশি করার জন্য এইসব মিথ্যে বলছেন। পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আবেদনপত্রে তো লিখতে হবে আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে আবেদন খারিজ হয়ে গেলে তো সেই লেখাটা থেকেই যাবে, তাহলে আমি এই দেশে থাকবো কি করে? সঙ্গত প্রশ্ন, অনেকের মনে প্রশ্ন আছে। অমিত শাহ বলছেন আবেদন খারিজ তখনই হবে যখন আপনার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করার কোনো প্রয়োজনই থাকবে না, আপনি এর মধ্যেই নাগরিক হয়ে গিয়েছেন, সেটাই কর্তৃপক্ষের সংশয়, শংসাপত্র, আরো অনেক কিছু আছে। আমি এই যে সিএ নিয়ে যে প্রচার চালানো হচ্ছে, যে যে প্রশ্নগুলো অনেকের মনে আছেন, প্রশ্নকর্তারা অমিত শাহকে সেই প্রশ্ন করেছিলেন, অমিত শাহ উত্তর দিয়েছেন। আশা করি যারা বিভ্রান্ত হয়েছেন তাদের সংশয় নিরসন হবে। তারপরে প্রশ্নকর্তা বলেছেন জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। যে আপনারা কি সরকার ফেলে দেবেন যদি 30টার কাছাকাছি আসন পান? অমিত শাহ বলেছেন না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে ফেলবো না, কিন্তু তৃণমূল যদি নিজেই ভেঙে যায় তাহলে আমাদের কি করণীয় আছে? নির্বাচনে যদি বিজেপি 30টার দরকার নেই 24-25টা আসন পায়, তাহলে এই বছরের শেষেই রাজ্যে বিধানসভা নির্বাচন। লিখে নিন, এই সরকার তার পুরো মেয়াদ পার করতে পারবে না, নিজেরাই বেঁচে যাবে, ভেঙে যাবে, ফ্র্যাজাইল, চূড়ান্ত খেয়ে খেয়ে এর দিকে আঙুল ওর দিকে আঙুল তোলা হবে, দায় কার? আর 22 তারিখ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নজিরবিহীন রায় দিয়েছে, তাতে এই সরকারের ভান্ডাফোর হয়ে গেছে। দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস এখন সমর্থক। কত চেষ্টা করেছেন দুর্নীতিগ্রস্তদের চাকরি বাঁচাতে, পারেননি। আনন্দবাজার এর মধ্যে দুষ্টুমি করেছে, প্রশ্নকর্তারা করেছেন, এটা আনন্দবাজার করে। বেসিক্যালি এআইসিসির এক্সটেনশন তো, যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি হবে, অভিজিৎ গাঙ্গুলি না শুভেন্দু অধিকারী? অমিত শাহ বলেছেন ভাবনা চিন্তার বিষয় নয়, এখন আমরা ঠিকই করিনি কে হবে, কেউ নাও হতে পারেন। অর্থাৎ যত রকম ভাবে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায়। অভিজিৎ বাবু সবে রাজনীতিতে এসেছেন, তিনি অত্যন্ত সৎ মানুষ, আবেগপ্রবণ মানুষ। তমলুক থেকে বিপুল ভোটে তিনি জিতবেন, সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি জায়গা পাবেন। আর শুভেন্দু অধিকারী এই রাজ্যে বিজেপিকে ভালো জায়গায় নিতে, লোকসভায় ভালো ফলাফল করবার জন্য একেবারে যে আমি বলবো জীবনপণ করেছেন। যেভাবে ছুটে বেড়াচ্ছেন না এই পিচকলা গরমকে উপেক্ষা করে, দিনে 300-400 কিলোমিটার। তিনি তো আর ছোটবাবুর মতো হেলিকপ্টারে যান না। হলদিয়াতে শুভেন্দুর অভিযোগ যে 27 লক্ষ টাকা খরচ করে 150 জনের মিটিং করেছেন একটা হোটেলে। বৈভবের আস্ফালন তো শুভেন্দু দেখাচ্ছেন না। সেও জেড ক্যাটেগরির সিকিউরিটি পায়, কিন্তু তার জন্য 2500 পুলিশ থাকে না, সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন থানা থেকে নিয়ে আসা হয় না, যে অভিযোগ বারবার বিরোধীরা করছে। তাহলে শুভেন্দু বিজেপির প্রার্থীদের জেতাবার
দায়িত্বটা অনেকটাই নিজের কাঁধে নিয়েছেন। সুকান্ত মজুমদারও চেষ্টা করছেন, কারণ তিনি প্রার্থী, তার নির্বাচন মিটে যাওয়ার পরে তিনিও বাংলা চষে ফেলবেন। একটা টিম এফোর্ট, যেটা বিজেপির মধ্যে ঘাটতি ছিল। আনন্দবাজারের দুষ্টুমি, ওই যে ব্যক্তিত্বের সংঘাত লাগিয়ে দাও অভিজিৎ বাবুর সঙ্গে শুভেন্দুর। অভিজিৎ বাবুর বিজেপিতে আসার পিছনে শুভেন্দুর ভূমিকা ছিল। শুভেন্দু অভিজিৎ বাবুকে সম্মান করে। আবার শুভেন্দু যেভাবে চোখে চোখ রেখে কথা বলছেন মমতার, তার সবাই যেভাবে ভিড় হচ্ছে, আর বিরোধী দলনেতা মানে কিন্তু ছায়া মুখ্যমন্ত্রী। সবকিছু অমিত শাহ দেখবেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেখবেন, এবং এবারের প্রার্থী নির্বাচনের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারীর ছাপ তো স্পষ্ট। অমিত শাহ তার চোখ দিয়ে কিন্তু বাংলাকে দেখছেন। সুকান্ত মজুমদারকেও তিনি ব্যক্তিগত হয়ে পছন্দ করেন। এই যে যুগলবন্দীকে তিনি কাজে লাগাতে চাইছেন, তার মধ্যে এই ধরনের দুষ্টু প্রশ্ন করে ব্যক্তিত্বের সংঘাত বাঁধিয়ে দেওয়ার আনন্দবাজার এই কাজ দীর্ঘদিন ধরে করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রোপাগ্যান্ডা করছেন, মানুষকে মানে কি বলবো, ভুল বোঝানোর চেষ্টা করছেন, অমিত শাহ কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করব সংশয় নিরসন হবে। এবং ওই যে ইকোসিস্টেম বলছে না, 400 পেলে সংবিধান বদলে যাবে, ধর্মনিরপেক্ষ থাকবে না, সমাজতন্ত্র শব্দটা থাকবে না, অমিত শাহ কিন্তু উড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, এটাও বলেছেন যে ইউসিসি হবে, অঙ্গীকার পত্রে আছে ইউসিসি হবে, এবং আমরাও চাই ইউসিসি হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তা দিয়ে তো দেশ চলবে না। উনি এই ধরনের কথা বলেন, এ রাজ্যে বিজেপি 23-24টা আসন পেলে এই বছরের মধ্যে এই সরকার ভেঙে যাবে, তৃণমূলই ভেঙে দেবে। বিদ্রোহ, হঠাৎ করে একদিন দেখবেন 70-75টা বিধায়ক গিয়ে রাজ্যপালকে বলেছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে মানি না। অনেক রকম পারমুটেশন কম্বিনেশন হতে পারে। সমস্ত সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন, তাই মেজাজ হারিয়ে ফেলছেন, অসংসদীয় শব্দ ব্যবহার করছেন। রকের আড্ডাতেও যে শব্দ ছেলেরা ব্যবহার করে না, সেই শব্দ ব্যবহার করছেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, যদিও প্রধানমন্ত্রী অসম্ভব সংযত প্রচার করছেন। একবারও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে কিছু বলেননি। তিনি দিদি ও দিদি বলে যে স্লোগান তুলেছিলেন, তাতে তৃণমূল ব্যঙ্গ করেছিল যে মহিলাদের অসম্মান করছেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী রাজনীতির কথা বলেছেন, তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কথা বলছেন, কিন্তু আক্রমণ করেননি। নইলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ওরা মসজিদে বোমা ছুঁড়েছিল, সংখ্যালঘু দেখলেই এনআইএ ঢুকিয়ে দিচ্ছে, এই কথা কখনো কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন? আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। ভূপতিনগরে এনআইএ কোন সংখ্যালঘুদের বাড়িতে গিয়েছিল? আপনি বলুন। এই যে মেরুকরণের চেষ্টা, মরিয়া হয়ে, মুসলমান ভাইদের এবার বোঝা উচিত তারা কি তেজপাতা হয়ে থাকবেন নাকি উন্নয়নের যজ্ঞে সামিল হবেন। তাদেরকে স্থির করতে হবে। তারা কি নিছক ভোট ব্যাংক, ইমামের ফতোয়া, রান্নায় তেজপাতা, বিজেপি দাঙ্গা লাগাবে এই ভয় পাওয়ালেও তারা একবারে লক স্টক অ্যান্ড ব্যারল তৃণমূলের পাশে এসে দাঁড়ালেন, উন্নয়নের স্বাদ পেলেন না। দাঙ্গা কোথায় হয়েছে? 10 বছরে ভারতবর্ষে দাঙ্গা কোথায় হয়েছে? আর কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্পের সুবিধা মুসলমান ভাই বোনেরা পাননি বলুন? কোন প্রকল্পের সুবিধা পাননি? আপনাদের বিজেপির জুজু দেখিয়ে আপনাদের ভোট নিশ্চিত করতে চাইছেন এই সকল সেকুলার দলগুলো, কিন্তু আপনাদের জীবনের মান উন্নয়নে তাদের কোনো সদর্থক ভূমিকা নেই। আপনারা নিছকই ভোট ব্যাংক। তাই আপনাদের জুজু দেখানো, আপনাদের উন্নয়নের সড়ক থেকে দূরে সরিয়ে রাখা, ইমাম মুয়াজ্জিমদের ভাতা, কিছু স্কলারশিপের মধ্যেই কাজ শেষ। চাকরিতে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব কত? সরকারি চাকরিতে
পুলিশে, সংখ্যালঘুদের মধ্যে যারা কৃতবিদ্য মানুষ, আমি দু একজনের নাম বলি, যেমন নজরুল ইসলাম, নেই তো তৃণমূলের সাথে। কাজী মাসুম আক্তারের মতো মানুষ, কৃতবিদ্য মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, নেই তো। কাদের সঙ্গে নিয়ে আপনি চলছেন? এই প্রশ্নগুলো উঠছে। অমিত শাহ এই সাক্ষাৎকারে অনেক সংশয়ের নিরসন করেছেন বলে আমার মনে হয়, এবং ভবিষ্যতে বাংলায় বিজেপির কি রণনীতি হবে সে সম্পর্কেও একটা স্পষ্ট দিশা দিয়েছেন।